তো কি বলতেছিলাম যে আমরা ছিলাম কই এটা মনে করা জরুরি। আমরা ছিলাম কোথায়? আমরা মেশিন লার্নিংয়ের সুপারভাইজ লার্নিংয়ের রিগ্রেশন প্রবলেমে ছিলাম, তাই না? যেখানে রিগ্রেশনের ভিতরে লিনিয়ার রিগ্রেশনের যদি আমরা 3টা ভাগ করি, সেইখানের ভিতরে সিম্পল লিনিয়ার রিগ্রেশন আমাদের ডান। আমাদের এখানে ছিল কি যে একটা ইনপুট কলাম থাকবে, একটা আউটপুট কলাম থাকবে। এই ক্ষেত্রে আমরা লিনিয়ার রিগ্রেশন করা শিখছি। আজকে আমরা শিখব মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, যে ইনপুট ফিচার জাস্ট একটা না, মাল্টিপল হলেও সেইখানে আমরা কীভাবে লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করব। তারপরে আমরা পলিনোমিয়াল মেবি দেখব, আমি শিওর না পলিনোমিয়ালটা আসলে কতটুকু দেখব। তো আমাদের এটা ডান, আমরা আজকে আসি এইখানে, তাই না? ওকে, তো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা, আমরা নর্মালি লিনিয়ার রিগ্রেশনে যতটুকু শিখছি, আচ্ছা লাল কালার দেখতে পাওয়া লাগতেছে না, আমরা লিনিয়ার রিগ্রেশনে যতটুকু শিখলাম যে স্টুডেন্ট কত আওয়ার পড়াশোনা করে ডেইলি, আগের দিনে যেটা ডেটা সেট ছিল আওয়ার্স ভার্সেস কোর্স, তো স্টুডেন্ট কত ঘন্টা পড়াশোনা করে এই বেসিসে তার স্কোরের একটা ডেটাবেস ছিল। সেই ডেটার উপরে আমরা কি করছি, একটা বেস্ট ফিট লাইন ড্র করার ট্রাই করছি। এখন এইখানে ছিল একটা ইনপুট একটা আউটপুট, তাহলে যদি 2টা ইনপুট থাকে, ধরো এই ডেটাবেস এই ডেটাবেসেই জাস্ট একটু ডিফারেন্স আছে। এবার এখানে যেমন একটা ইনপুট কলাম ছিল বা একটা ইনপুট ফিচার ছিল, ধরো আওয়ার না থেকে কি আসতে পারে, সে তার অ্যাটেন্ডেন্স কেমন, ধরো সে ইউনিভার্সিটি যায়, তার অ্যাটেন্ডেন্স ধরো ডেটাবেসটার ভিতরে এমন আছে। স্কোর্স আছে হচ্ছে আমার আউটপুট হিসাবে, কিন্তু নট জাস্ট আওয়ার্স, তার অ্যাটেন্ডেন্সও আছে। এখন তুমি বলো যে এই ক্ষেত্রে কি তুমি এমন গ্রাফ জেনারেট করতে পারবা কোনোভাবে? ডাইমেনশন কিন্তু 3টা হয়ে গেছে, তাই না? এটা কিন্তু 2 ডাইমেনশনাল, 1 ডাইমেনশন ইজ হিয়ার, 1 ডাইমেনশন ইজ দেয়ার। সো 3 ডাইমেনশনাল তুমি কিভাবে ড্র করো? 3 ডাইমেনশন আমরা আর কি যদি নর্মালি চিন্তা করি, 3D আমাদের বাস্তব জীবনে তো আমরা 3D দেখি, এই ধরো 3D, তাই না? তো ধরো আমরা যদি একটু ইমাজিন করি যে ধরো তোমার রুমে, ধরো তুমি এখন বর্তমানে যেই রুমটায় পিসিতে বসে আছো, ঠিক আছে, সেই রুমটার কথা চিন্তা করো, দেয়ালের কর্নারের দিকে তাকাও, এমনই তো দেয়ালের কর্নারটা, তাই না? 3 ডাইমেনশনাল। এখন তোমার রুমের ধরো এটা হাওয়ার মধ্যে, তোমার রুমের হাওয়ার মধ্যে এমন কিছু পয়েন্ট ভাসতেছে, এখন এটা প্লেনে বুঝতে অসুবিধা, কিন্তু একটু ইমাজিন করে নাও, বুঝছো? যে ধরো একটা ডাইমেনশনে আছে কি, একটা ডাইমেনশনে আছে আওয়ার্স, একটা ডাইমেনশনে আছে অ্যাটেন্ডেন্স, একটা ডাইমেনশনে আছে স্কোর্স। তো এই 3Dর কল্পনায় তোমার রুমের হাওয়ার ভিতরে এমন কিছু পয়েন্ট ভাসতেছে। তো এইখানে তুমি কি করবা, তুমি এমন একটা লাইন ড্র করবা যেটা তোমার বেস্ট ফিট লাইন হবে। এখন লাইন তো আমরা ড্র করতাম 2 ডাইমেনশনালের ক্ষেত্রে, কারণ কি এই লাইন দিয়েই আমরা এর কাছাকাছি যাইতে পারি, কিন্তু এই 3Dতে 3 ডাইমেনশনালে কি তুমি লাইন আঁকতে পারবা? তুমি একটা লাইন ইমাজিন করতে পারো কখনো 3Dতে? না। 3Dতে কি ইমাজিন করতে পারবে বলো তো? 3Dতে তুমি ইমাজিন করতে পারো যে ধরো এটা তোমার পেজ, কেমন পেজ, তোমার খাতার পেজ আছে না, একটা পেজ ধরো তুমি ভাবো যে হাওয়ার ভিতরে তুমি তোমার পেজটাকে রাখলা, তাহলে হবে কি, তুমি ভাবো বিষয়টা হচ্ছে এমন, ধরো পেজটা হলো এমন, ধরো এমনটা, এটা ধরো শোয়ানো আছে, বুঝছো? এখন কি এই পয়েন্টগুলোর কাছাকাছি কি তোমার একটা এরর আছে না, বা এই পয়েন্টগুলোর কাছাকাছি যেতে পারবে না? তো বুঝতে পারতেছো, এটা তো ইমাজিনেশন করতে হবে, এটা তো আসলে ড্র করে কোনোভাবেই দেখাতে পারবো না। বুঝতে পারতেছি ভাই। তো এইখানে থাকবে এটা প্লেন, এটা এই শেপ, এটা যেমন এই কি বলে, এই শেপটাকে বলে হচ্ছে লাইন, এটাকে বলে হচ্ছে প্লেন। তারপরে এখন 3D তো তাও চিন্তা করতে পারছো, কিন্তু যদি তোমার আরো একটা ইনপুট কলাম থাকতো, আমাদের রিয়েল লাইফের ডেটা সেটে তো থাকে, তাই না?
আমাদের তো এখানে আরোটা থাকতে পারতো। ধরো আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে, আরেকটা কি হতে পারে বলো না? স্টুডেন্টের স্কোর কিসের কিসের উপর ডিপেন্ড করতে পারে? পড়াশোনা অ্যাটেন্ডেন্স তো দিলাম, সে ধরো সোশ্যাল মিডিয়ায় কত ডেইলি কত আওয়ার স্পেন্ড করে, ঠিক আছে, তার সোশ্যাল মিডিয়া স্পেন্ডিং টাইম। তো তখন কি ডাইমেনশন আরেকটা বাড়বে না? এখন 3D তো তাও তুমি ইমাজিন করতে পারছো, কিন্তু 4D তো তুমি ইমাজিনই করতে পারতেছো না। কিন্তু ডেটা সেটের জন্য তো 4D এখানে এক্সিস্ট করে, তাই না? তো 4D এর জন্যে মানে আমাদের প্রেডিকশনটা কেমন হবে সেটা আমরা আবার ভাবতে পারি। কেমন ভাবো? তোমার 4D এর জন্যে এই প্লেনটা তখন কি হয়ে যাবে, একটা কিউবের মতো হয়ে যাবে না? যদি ডাইমেনশন নিয়ে মোটামুটি একটু ধারণা থাকে, এটা বুঝতে সুবিধা হবে আর কি। এটা কি এটা 3D না? তুমি ভেবে দেখো, তুমি 2 ডাইমেনশনালের জন্য প্রিডিকশন করছো 1D, এটা কি 1D না এই শেপটা? 3 ডাইমেনশনালের জন্য করছো কি 2D, তাহলে 4 ডাইমেনশনালের জন্য করবা কি 3D। এখন আমরা নর্মালি 2 ডাইমেনশন এই কি বলে, এটাকে বলি লাইন, এটাকে বলি প্লেন, আর এই প্লেনের পরে যত যা শেপ আসবে সেটাকে আমরা বলবো কি হাইপার প্লেন। হাইপার প্লেন। এখন এগুলো তুমি ড্র করে বা করে ইমাজিন করতে পারবা না, তোমার সার্টেন টেকনিক্স আছে, আমরা এগুলো পরে শিখবো। যে ধরো 10টা ডাইমেনশন আছে, 10টা ডাইমেনশন থাকা সত্ত্বেও এখানে যে আমি প্রেডিকশন করছি ওটাকে আমরা কীভাবে ড্রয়িং আয়না দেখাবো, এগুলি পরের বিষয়, এগুলো নিয়ে এখন চিন্তা করার দরকার নেই যে আমরা কীভাবে এগুলো দেখবো টেকবো। জাস্ট ইমাজিন করো যে আমি যেমন এখানে লিনিয়ার রিগ্রেশনে শিখছি 2 ডাইমেনশন মানে একটা ইনপুট ফিচার থাকলে আমি একটা লাইন ড্র করব, তেমনি যদি আমার ইনপুট কলাম 2টা থাকে একটার জায়গায়, তাহলে আমি একটা প্লেন ড্র করব, এবং তার থেকে বেশি ডাইমেনশনাল হতে থাকলে আমি তখন কি করব, আমি হাইপার প্লেন। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বিষয়। এখন একটা ডেটা সেট মেবি আমি ডাউনলোড করে দেখছিলাম। আমরা আগে একটা ফ্লো এর মাধ্যমে একটা কোড পুরোপুরি দেখি। হাউজিং, হ্যাঁ হাউজিং এখানে আমি করছিলাম, হ্যাঁ আছে, ওকে। তো হাউজিং ডেটা সেটটা দেখতে কেমন দেখো। আচ্ছা, গত গত সেশনে যেহেতু আমরা লিনিয়ার রিগ্রেশন বা ফ্লো এগুলো তো বুঝি, এখন এগুলো তো বারবার বলার প্রয়োজন পড়বে না, তাই না? যে ট্রেন টেস্ট স্প্লিট করতেছি বা এমন কিছু, মানে এত কিছু তো বলা লাগবে না, জাস্ট আমি দেখায় গেলে হবে না? ওকে। তো এই ডেটা সেটে দেখো প্রাইস আছে। কিসের প্রাইস? এটা হচ্ছে একটা হাউসের প্রাইস। তো সেই ধরো বাইরের দেশে কি, যেমন আমেরিকায় কি হয় যে তোমার বাড়ি সহ জায়গা সহ বিক্রি করে দেয় না, তেমন বাড়ির বিক্রির প্রাইস, তারপর আছে ওই বাড়ির এরিয়া কতটুকু, ওই বাড়িতে বেডরুম কয়টা আছে, বাথরুম কয়টা আছে, মেইন রোডের সাথে কিনা, গেস্ট রুম আছে কিনা, বেসমেন্ট আছে কিনা, হট ওয়াটার হিটিং আছে কিনা, এয়ার কন্ডিশন আছে কিনা, পার্কিং আছে কিনা, ফার্নিশিং স্ট্যাটাস কেমন, প্রেফারেন্স এরিয়া। তো এমন সার্টেন কলামস আছে। এইখানে কি দেখো আমার লাগবে না নর্মালি ভাইবা, দেখো যে অ্যাকচুয়ালি তুমি যে বাসা ভাড়া নাও, বাসা ভাড়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আসলে কেউ বাসা মানে বাড়ি কেনার সময়ে মানে নর্মালি বাংলাদেশের হিসাব আলাদা, মানে তুমি এটা বাইরের দেশের কথা চিন্তা করো যেখানে অনেক বেশি জায়গা, ঘনবসতি না, তুমি বাড়ি কিনতেছো, ওই জায়গায় ধরো তোমার মেইন রোড আছে নাকি না এই জিনিসটা তারা খেয়াল করে না, বা প্রেফারেন্স এরিয়া গেস্ট রুম আছে কিনা এইটার জন্য তারা বাড়ি কিনা। তুমি ভাবো মানে অ্যাকচুয়ালি এখানে আউটপুট কি? আচ্ছা আমি তো এটাই বলি নাই, এখানে আউটপুট কি? প্রাইস না? প্রাইস জিনিসটা কিসের উপরে ডিপেন্ড করে? প্রাইস জিনিসটা বেডরুমের উপর ডিপেন্ড করতে পারে, এরিয়ার উপর অবশ্যই ডিপেন্ড করবে, বাথরুম, স্টোরেজ, এরপর হচ্ছে তোমার এয়ার কন্ডিশন, এসি আছে কিনা। কিন্তু বাড়ির প্রাইস অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে এই কয়েকটা ফিচারের উপর ডিপেন্ড করে না, এই কারণে আমি এই ফিচারগুলো বাদ দিয়ে নিছি, নাথিং এলস, জাস্ট ড্রপ করে দিছি। ড্রপ করার পরে থাকে কি দেখো, আমি এখান থেকেই ড্রপ করে দেখাই যেটা যেটা ড্রপ করছি। আর কোনটা ড্রপ করছিলাম? মেইন রোড, গেস্ট রুম, মেইন রোড, গেস্ট রুম, ওকে। এই 4টা ডিলিট করে দিই। কি হলো? ওকে। তো এখন দেখো এগুলো ড্রপ করার পরে ডেটা সেটটা দেখতে কেমন? ডেটা সেটটা দেখতে এমন এই অবস্থায় আছে। এখন আমরা তো জানি
যে আলটিমেটলি এইখানে কি হবে, আমি যে প্রেডিকশন বা অ্যালগোরিদম আমি যাই অ্যাপ্লাই করি মানে প্রেডিকশনের জন্য, সব ক্ষেত্রে কি আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তো আলটিমেটলি আসে, তাই না? তো ম্যাথমেটিক্সে তো অবশ্যই আমি এই স্ট্রিং টাইপের ভ্যালু নিয়ে কাজ করতে পারবো না, তাই না? তা আমার তখন কি করতে হবে? এই যে ইয়েস নো টাইপের, এটা কি একটা ক্যাটাগরিক্যাল ডেটা না, মানে হয়তোবা কিছু ইয়েস অ্যান্ড নো। এখন আবার এখানে আছে ফার্নিশিং স্ট্যাটাস, ফার্নিশড, সেমি ফার্নিশড, তারপরে আছে হচ্ছে ফার্নিশড, সেমি ফার্নিশড, আনফার্নিশড, এমন ক্যাটাগরিক্যাল ডেটা আছে। তো এই অবস্থায় থাকলে আমরা যদিও এখন ডেটা মাইনিং বা এমন টাইপের কিছু শিখতেছি না, আমরা জাস্ট অ্যালগরিদমে ফোকাস করতেছি, এই কারণে আমি এগুলো নিয়ে বেশি এটা টাইম দিচ্ছি না। তাও বলি যে যদি তোমার এমন টাইপের থাকে ক্যাটাগরিক্যাল ডেটা থাকে, ঠিক আছে, তাহলে জাস্ট এগুলোকে নাম্বারে কনভার্ট করে দেওয়া যায়, যে দেখো আমি এনকোড করতেছি, এনকোডের মাধ্যমে কি হচ্ছে দেখো, ফার্নিশিং স্ট্যাটাসের ওই তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বুঝছো? আমি দেখেন স্যাম্পল দিছি, ওয়ানেরটা আসে না, মানে 0 1 2, ওখানে ছিল কি ফার্নিশড, আনফার্নিশড, সেমি ফার্নিশড, তাই না? তো এই তিনটা নাম্বারে ভাগ করে নিছে। আবার এখানে আরেকটা ক্যাটাগরিক্যাল ছিল কি, আরও দুটো ছিল কি বেসমেন্ট, ইয়েস অর নো, তাই না? তাহলে দেখো বেসমেন্ট কই, বেসমেন্ট এখন 0 মানে ইয়েস অর নো কি হয়ে গেছে, 1 and 0-তে কনভার্ট হয়ে গেছে। এগুলো অটোমেটিক করে দেয়, এগুলো তোমার মানে ম্যানুয়ালি কোড করা লাগবে না, জাস্ট 2-3 লাইন কোড লিখবা তাহলেই হয়ে যাবে। সেমভাবে এয়ার কন্ডিশনিংটাকেও আমরা এমন নিউমেরিকে কনভার্ট করে নিছি। ওকে, ডান করে নেওয়ার পরে সেম আমি ইনপুট আউটপুট এক্সট্রাক্ট করছি, ট্রেন টেস্টে স্প্লিট করার পরে এখানে স্কেলিং করছি, যেহেতু ইনপুটের ভিতরে কি ডেটাগুলো কি একটা আছে 5300, আরেকটা আছে 3, আরেকটা আছে 1 0, তো এগুলো তো অনেক ডিফারেন্স মেক করে না, তখন আমরা বেসিক্যালি স্কেলিংটা করি। তো সেই জন্য এখানে স্কেলিং অ্যাপ্লাই করার পরে লিনিয়ার রিগ্রেশন, এখন দেখো লিনিয়ার রিগ্রেশন সেম কোড, সিম্পল লিনিয়ার রিগ্রেশনেও যেই কোড, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনেও একদম হুবহু আমি এই জায়গায় মডেল ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে ফিট করে ট্রেন করে প্রেডিকশন করলাম। প্রেডিকশন করার পরে আমার কি আসলো, মিন অ্যাবসোলিউট এরর এত আসলো, 93 মানে 9,32,528 এমন আসছে এরর, অ্যাবসোলিউট এরর আসছে। দেখো তোমার মনে হবে ভাই এত এরর কেন, কারণ এটার প্রাইস হতো এমন, এটা কি 7,35,00,000 মনে হয়, তাই না? মানে যত বেশি এখানে আউটপুটে ভ্যালুরগুলো মেজারমেন্ট হবে, তো এররের ক্যালকুলেশনটাও তেমনই বেশিই আসবে। যাই হোক, তো আমি এটা দেখাইলাম কেন, কারণ নর্মালি আমার একটা লিনিয়ার রিগ্রেশন মানে যে ক্লাস সেটা ইম্পোর্ট করলে কি হয়, আমি জাস্ট সেটা বের করছি। আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য তো হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা কীভাবে কাজ করতেছে সেটা আমি বুঝবো, ম্যাথমেটিক্যালি বুঝবো। জাস্ট আগে এতটুকু দেখা রাখো যে অ্যাকচুয়ালি আমি এখানে কী করছি, কিছু ডেটা ক্লিনিং করছি, ক্লিনিং করার পরে ট্রেন টেস্টে স্প্লিট করার পরে স্কেলিং করে অ্যালগরিদম অ্যাপ্লাই করছি, অ্যালগরিদম অ্যাপ্লাই করে আমি একটা ইভ্যালুয়েট করলাম কীভাবে, মিন অ্যাবসোলিউট এরর দিয়ে আমি এররটা দেখলাম। ওকে, তো এই যে ও প্রেডিকশন করলো, ঠিক আছে, আমাদের কাজ কি ফার্স্টে আমরা প্রেডিকশন নিয়ে চিন্তা করি যে আচ্ছা আমরা নর্মালি সিম্পল লিনিয়ার রিগ্রেশনে শিখছি কি, যে লাইন ড্র করা হচ্ছে y = mx + b, অথবা এটাকে তুমি এইভাবেও বলতে পারো যে মানে এই আলাদা আলাদা টার্মে যদি তুমি না নিতে চাও সেই ক্ষেত্রে কি বলতে পারো, এই বিকে তুমি β0 বলতে পারো, আর এই এমকে তুমি β1 বলতে পারো। জাস্ট টার্মিনোলজি ডিফারেন্স মেক করছি। এটা কেন করছি এটা এখনই বুঝবা, সমস্যা নেই। ও কীভাবে করছে জানো, ও এই যে প্রেডিকশন করছে, ও কিন্তু সেম আমরা গতকালকে যা শিখছি সেম জিনিসই এখানে অ্যাপ্লিকেবল, জাস্ট সূত্র একটু চেঞ্জ আসবে। কেমন চেঞ্জ, আমি যদি এখানে আমি তো সেম ক্লাস ইম্পোর্ট করছি, তাই না? লিনিয়ার রিগ্রেশন একদম সেম টু সেম না, তাহলে ও মানে একটা ইনপুট ফিচারের জন্য যা কাজ করে মাল্টিপল ইনপুট ফিচারের জন্য কি একইভাবে কাজ করবে না? নয়তোবা আমি তো কোনো চেঞ্জ বলে দেই নাই যে এমন এমন চেঞ্জ, আমি তো কোনো চেঞ্জ বলে দেই নাই, ওটাকে সেমভাবেই নেয়। কীভাবে নেয়, ধরো এখানে আমার ইনপুটে ছিল কি একটা, এই তোমার কনফিউজ হলে বললো, আমি একটু হয়তো তাড়াতাড়ি বলতেছি আজকে, কারণ বড় জিনিস দেখবো, তো এটা টাইম নিতে চাইতেছি না আসলে। বলো, আমি যতটুকু বলছি ততটুকু বুঝতেছো নাকি কঠিন লাগতেছে? জি ভাই, আমরা দিছি কি একটা ইনপুট কলাম দিছি না আগের দিন,
আগের দিন আমরা কি আওয়ার্স দিছিলাম, তাই না? যে ইনপুটে আওয়ার্স দিলাম, আমাকে আউটপুটেও কি দিবে, ও কি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে এই দুটাকে ক্যালকুলেট করে রাখে। তো এই দুটাকে ক্যালকুলেট করে রাখলে কি আমি যদি আওয়ার্স দিই, জাস্ট এখানে ম্যাথমেটিক্যালি বসায় কেউ প্রেডিকশন করতেছিল না গতকালকে? তো আমি যদি এবার মাল্টিপল ফিচার দিই, আমি যদি মাল্টিপল ফিচার দিই, মানে এখন কি এক্স থাকবে না, জাস্ট এক্স থাকবে না, এখন কি ইনপুটে x1 আসবে, x2 আসবে, ধরো x3 আসলো, ধরো তিনটা ইনপুট করলাম আমাদের যে একটু যেমন ইমাজিন করলাম যে সোশ্যাল মিডিয়ার স্পেন্ডিং টাইম, আওয়ার্স আর হচ্ছে অ্যাটেন্ডেন্স, ধরো এমন তিনটা ইনপুট করলাম না এই ক্ষেত্রে সূত্রটা কি হয়? এই ক্ষেত্রে সূত্রটা হয় হচ্ছে y hat ইকুয়ালস টু বিটা জিরো, অর্থাৎ যে বায়াস থাকে সেটা বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস বিটা টু এক্স টু প্লাস বিটা থ্রি এক্স থ্রি, নাথিং এলস। ও জাস্ট এই ফর্মুলা ইউজ করেই ক্যালকুলেশনটা করে। এখন তিনটা কলামের জন্য না, যদি তোমার n সংখ্যক ইনপুট ফিচার থাকে তাহলে সূত্রটাকে আমরা কি লিখতে পারি, y hat ইকুয়ালস টু বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস ডট 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 প্লাস বিটা এন এক্স এন। বুঝছি ও অ্যাকচুয়ালি প্রেডিকশনটা করে কীভাবে। তো আমরা যদি আমাদের এই নোটবুকটায় ফিরে যাই, দেখো ওকে আমি যেই যে অ্যালগরিদমটা যে অ্যাপ্লাই করার জন্য দিছি, দেওয়ার পরে আমি দেখো ওর সকল বিটার ভ্যালুগুলো কিন্তু আমি এখানে বের করছি, বুঝছো? এটা হচ্ছে বিটা জিরো বাদে বাকিগুলো, যেহেতু এখানে আমার ইনপুট কলাম কয়টা আছে দেখো, এটা তো হচ্ছে আউটপুট, তাহলে ইনপুট 1 2 3 4 5 6 7 8টা আছে, তাই না? 8টা আছে। দেখো কোএফিসিয়েন্ট মানে কয়টা বিটা বের করছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে বিটা 1 থেকে বিটা 8 পর্যন্ত কোনগুলো, এইগুলো। আর এইখানে যদি আমি একটু ইন্টারসেপ্টটা দেখি, মানে বিটা জিরো কি বের করছে, মডেল ডট ইন্টারসেপ্ট, এগুলো তো আগের দিন দেখাইছিলাম না, কোএফ ইন্টারসেপ্ট। হ্যাঁ জি ভাই দেখাচ্ছি। এই এরর দেখায় কেন, আমি কি একটু আগে রান দিছি না নাকি? ওকে, তো খেয়াল করি, ধরো ও আসলে ওর প্রথম টেস্টের জন্য কি আউটপুট দিছে সেটা একটু দেখি। মডেল ডট প্রেডিক্ট, এমন কি হয় নাই? এমন তো যাবে না, বুঝছি শেপে প্রবলেম হয়েছে, নাথিং এলস। আচ্ছা, ওর প্রথম আউটপুটটা কি ছিল এমন, আমরা একটু দেখি, একটু প্রমাণ দেখি যে অ্যাকচুয়ালি এইভাবেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করে কিনা। এক্স টেস্টের, অর্থাৎ যদি ইনপুটে আমার এইটা যায়, ইনপুটে যদি আমার এটা যায়, তাহলে ও আমাদেরকে আউটপুট দিচ্ছে কি, এই যে 5 লাখ নাকি 59 লাখ মনে হয়, 59,29,835, তাই না? এটাই তো আমাদের আউটপুট দিচ্ছে। এতটুকু বুঝতেছো যে আমি ইনপুটে দিব হচ্ছে এই 8টা ইনপুট ফিচার, যে আমার বেড নাম্বার অফ বেডরুম এই সেই ব্লা ব্লা এগুলো দিব, দিলে পরে ও আমাকে প্রথম ইনপুটের জন্য এই আউটপুটটা দেয়। তো দেখো আমি কি বলছি, যে y hat ইকুয়ালস টু বিটা জিরো, বিটা জিরো মানে কি ইন্টারসেপ্টটা এখানে, ওকে নিলাম, প্লাস এগুলো সব একবারে নিয়ে নেই, এগুলো হচ্ছে আমাদের বিটা 1 থেকে বিটা 8 পর্যন্ত, তাই না? ওকে, বিটা 1 থেকে, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট দিয়ে নেই, দেখতে অগোছালো লাগবে, এবার জাস্ট কপি করে করে আনি। আচ্ছা ইনপুটে কি দিছে এইগুলো, ওকে ওকে ইনপুটে দিছে এইগুলো,
টাইম ওয়েস্টিং লাগতেছে বুঝছো। আমি জানি আসবে, আমি নিজে টেস্ট করছি, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য দিতেছি। কোনটা নিছিলাম আগের বার? 1.43 নিছিলাম তাই না? ওকে, এটাতে ওকে, আশা করি ঠিক থাকার কথা। দেখি এটা এরর দিচ্ছে কেন। আচ্ছা, উপরের লাইনে নিয়ে যাই, দেখি কি আসে, ঠিকঠাক দিছে কিনা, এত বড় দেখি কি আসে। ওকে, যাক, আল্লাহর রহমতে ঠিকই আসছে বুঝছো। এই যে দেখো, আমি যেটা বলছি, মানে বিটা জিরো আমাদের যে মডেল যে বায়াসটা আছে, সেই বায়াসটা আমি এখানে দিছি প্লাস, অর্থাৎ আমি যে এখানে যে সূত্র লিখছিলাম বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান, আমি কিন্তু এখানে এই জিনিসটাই করছি না। বিটা জিরো কী ছিল আমাদের মডেলের জন্য? এটা, তারপরে বিটা ওয়ান এক্স ওয়ান, অর্থাৎ আমার ইনপুটের প্রথম ইনপুট কলামের সাথে গুণ হচ্ছে কি ওর প্রথম কোএফিসিয়েন্টটা, তারপরে বিটা টু এক্স টু, বিটা থ্রি এক্স থ্রি। আমি কয়েকটা ব্র্যাকেট দিছি, দেই নাই, নেভার মাইন্ড, আমি জাস্ট মাইনাস আছে দেখে চোখে দেখার জন্য ওখানে কিছুটা ব্র্যাকেট দিছি, কিছুটা দেই নাই। তো জিনিস তো বুঝছো যেখানে কি হয়েছে আসলে, কীভাবে প্রেডিকশনটা করে। এত জি কষ্ট ভাই। করার কারণ হচ্ছে আমরা এখান থেকে আর কি ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা দেখবো অ্যাকচুয়ালি, যে কীভাবে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা আমরা করব। তো আমাদের প্রেডিকশন গেল, প্রেডিকশন যাওয়ার পর এখন আমরা ম্যাথমেটিক্সে আসলে চলে যাই। ম্যাথমেটিক্সে যদি যাই, এই পুরো জিনিসটাকে এইভাবে আসলে অনেকে বলে যে বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান, এইভাবে তো তোমার কাছে বলতে লাগবে। এই কারণে সহজ টার্মে নেয়ার জন্য আমরা কি বলতে পারি, যদি আমরা আউটপুট যে আসে, আউটপুটও কি একটা ম্যাট্রিক্স আকারে আসে না? এই যে প্রেডিক্ট করার পরেও কি একটা ম্যাট্রিক্স আকারই আসছে না? আউটপুটের যদি আমি একটা ম্যাট্রিক্স বানাই, যে ক্যাপিটাল ওয়াই হ্যাট ইকুয়ালস টু, কি বলতে পারি আমরা, ওয়াই ওয়ান হ্যাট, ওয়াই টু হ্যাট, ওয়াই থ্রি হ্যাট, ডট ডট ডট, ওয়াই এন হ্যাট, তাই না? এটা বলতে পারি না যে সকল আউটপুটের একটা ম্যাট্রিক্স। এখন এই জিনিসটাকে ওয়াই ওয়ান হ্যাট মানে কি, ওয়াই ওয়ান হ্যাট মানে কি বলো তো? বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান ওয়ান, অর্থাৎ এক নাম্বার রোয়ের এক নাম্বার কলামের ভ্যালুটা কি এক্স ওয়ান ওয়ান না? চিন্তা করে দেখো, এই যে এই ভ্যালুটাকে এক্স ওয়ান ওয়ান না? এক নাম্বার রোয়ের এক নাম্বার কলামের, এটা তো আউটপুটে চলে গেছে, এটা তো ইনপুটে আছে। তো এই জন্য আমি এটাকে বলতেছি এক্স ওয়ান ওয়ান। এটার সাথে গুণ হবে কি বিটা ওয়ান, অর্থাৎ আমার মডেল ট্রেন হওয়ার পরে যেই বিটাটা, যেই কোএফিসিয়েন্টগুলো বের হয় সেটাই তো বিটা। তারপর আমি বলতে পারি কি বিটা টু এক্স ওয়ান টু প্লাস ডট ডট ডট, যদি তোমার এম সংখ্যক কলাম থাকে অ্যান্ড এন সংখ্যক রো থাকে, এটার জন্য দেখাচ্ছি আর কি, প্লাস বিটা কি হবে বলো, বিটা এম, এম না, এম সংখ্যক কলাম, তাহলে কি বিটা এম
এক্স ওয়ান এম, রাইট? যে প্রথম রোয়ের শেষ কলামটার ভ্যালু। ওয়াই টু হেটার জন্য কি হবে? বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স টু ওয়ান প্লাস বিটা টু এক্স টু টু প্লাস ডট 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 প্লাস বিটা এম এক্স টু এম। এইভাবে যেতে যেতে কি আমার এন সংখ্যকের জন্য আমি কি বলতে পারি? বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স এন ওয়ান প্লাস বিটা টু এক্স এন টু প্লাস ডট 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 বিটা এম এক্স এন এম। এটা বলতে পারি না? মানে সকল আউটপুটের জন্য একবার একটা যদি আউটপুট চিন্তা করি, সেই অনুযায়ী আর কি বলতেছি, সরি। এখন এইটাকে আমরা কি বলতে পারি? যেহেতু আমাদের বিটাগুলি সব জায়গায় একদম রিপিটেড আসতেছে, তো এটাকে আমরা শর্টকাটে কি লিখতে পারি বলো? এই লাইনটাকে যদি আমি এইভাবে লিখি, দেখো কোনো রং হবে কিনা। আমি যদি এখানে 1 প্লাস x11 প্লাস দেওয়ার দরকার নাই, তো প্লাস আসবে না, মুছে না কেন? x11 x12 x1 m 1 x21 x22 dot 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 x2 m, এইভাবে 1 xn1 xn2 dot 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 xn m। এটার সাথে যদি আমার ডট প্রোডাক্ট হয় কিসের? বিটা জিরো বিটা ওয়ান ডট 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 বিটা এম। দেখো তো এইটার ভ্যালু আর উপরেরটার ভ্যালু কি সেম কিনা? একটু চিন্তা করে দেখো যে আমার ডট প্রোডাক্টটা কি করে বলো তো? এইটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, প্লাস এটার সাথে এটা, প্লাস এটার সাথে এটা, মানে কি একটা সিঙ্গেল ভ্যালু আসবে না? এইখানে মাল্টিপল ভ্যালু চোখে লাগলেও আলটিমেটলি আউটপুট আসবে কি? একটা সিঙ্গেল ভ্যালু আসবে না? এই যে প্লাস প্লাস করে কি এটা সিঙ্গেল ভ্যালু? তো আমি এটা লেখার কারণ কি জানো? কারণ হচ্ছে আমরা ওই যে y ইকুয়ালস টু mx প্লাস b যেমন একটা শর্টকাট সূত্র পড়ছি, তেমনি ক্যাপিটাল Y হ্যাট ইকুয়ালস টু আমি বলতে পারি কি x বিটা। মানে কি x মানে হচ্ছে ইনপুটের ম্যাট্রিক্স আর বিটা মানে হচ্ছে কি বিটার ম্যাট্রিক্স। জাস্ট এই শর্টকাট সূত্রটা বানানোর জন্য আমি জাস্ট এই জিনিসটা লিখলাম, বুঝছো? যাতে করে তুমি কোনো জায়গায় যদি কোনো টার্মিনোলজি দেখো যে লিনিয়ার রিগ্রেশনের সূত্র কি, লিনিয়ার রিগ্রেশনের সূত্র যদি তুমি যেটা এমন দেখো যে ইনপুট ফিচার ডট, এটা কিন্তু ডট প্রোডাক্ট, বুঝছো? যেহেতু এটা ম্যাট্রিক্স, আমার প্রেডিকশন কী হবে? ইনপুট কলামের যে ফিচারগুলো আছে সেইটা ডট প্রোডাক্ট হচ্ছে সিম্পলি বিটা। তার মানে দেখো জিনিসটা একদম সিম্পল না? যে আমার কাছে যদি ইনপুট কলাম থাকে, ইনপুট কলাম তো থাকবেই, ডেটা সেট যেহেতু আছে, ইনপুট কলাম যেহেতু আছে, আমি ইনপুট কলামের সাথে জাস্ট কী করবো? জাস্ট ডট প্রোডাক্ট করে দিব হচ্ছে আমার যেই মডেল বা আমার যে ইম্পোর্টের যেই অ্যালগোরিদম থাকবে, সেই অ্যালগোরিদমটা আমাকে যেই কোএফিশিয়েন্টের ভ্যালুগুলো দিবে। এখন কথা হচ্ছে আমাদের মেইন কনসার্ন তো হচ্ছে আমরা এই কোএফিশিয়েন্টের ভ্যালুগুলো কই পাবো, তাই তো? মানে এইটা তো আর কোনো কনসার্ন নাই। যদি তোমার কাছে কোএফিশিয়েন্টের ভ্যালু ধরো আছে তোমার কাছে, তাহলে তো পারবা, এই জিনিসটা পারবা না? জাস্ট জাস্ট কী করবে? একটা ম্যাট্রিক্স বানাবা, কি ইনপুট কলামের আগে জাস্ট একটা 1 লাগাই দিবা, যেহেতু বিটা জিরো আছে, তাই না? বিটা জিরো তো সিঙ্গেল, এখানে জাস্ট আগেরটা 1 লাগায় জাস্ট ডট প্রোডাক্ট করে দিবা, দ্যাটস ইট, তোমার প্রেডিকশন হয়ে যাবে। এখন আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমরা এই বিটা কই পাবো, তাই তো? এখন এই বিটা কই পাবো? বিটা পাওয়ার জন্যে যে ম্যাথমেটিক্স, এটা ওইভাবে শিখতে হবে না, এই কারণে আমি লিখে লিখে দেখাবো না, আমি এমনিতে দেখাই।
জিনিসটা একদম মোটামুটি ক্লিয়ারই হবে, আশা করি কোনো সমস্যা থাকবে না। এই জায়গায় আমি যেই জিনিসটা করছি, এই প্রথমে দেখবা যে এই যে এক্স বিটা পাওয়া পর্যন্ত সেম জিনিসটা যা সেটা গুছানো অর্থে লেখা আছে, মাউস দিয়ে লিখতে তো কষ্ট হয়, এই জন্য এইভাবে লেখা আছে। এখন আমরা আগের দিন দেখছি কি লিনিয়ার রিগ্রেশনের লস ফাংশন দেখছি কি, এটা দেখছি না, সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to n ওয়াই আই মাইনাস ওয়াই আই হেটার হোল স্কোয়ার, এটাই তো আমাদের লস ফাংশন ছিল, তাই না? এই লস ফাংশনটাকে আমরা যেহেতু ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি, আমাদের তো ম্যাট্রিক্সের মতো করে কাজ করা লাগবে। এখন এটা তো হচ্ছে আমার স্কেলার ভ্যালুর জন্য ছিল, এখন ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হলে যেহেতু আমাদের লস ফাংশন এইটা, আমি বললাম তোমাকে যে ই অর্থাৎ আমাদের যে কস্ট ফাংশনটা হবে সেটা হবে স্মল ই ট্রান্সপোজ ডট স্মল ই। এটা মানে কি দেখো, এটা মানে অ্যাকচুয়ালি এমন কিছুই না। আমি জাস্ট এটা কি হাওয়া থেকে বললাম না, হাওয়া থেকে বললাম না, কি হবে স্মল ই দিয়ে কি বুঝাইছি, একটা লস। লস আর কষ্টের ভিতরে পার্থক্যটা আগে একটু বুঝো কিনা, এটা আগে বলছিলাম কিনা খেয়াল নাই, তাও আবার একটু বলি। ধরো তোমার একটা ডেটা সেট আছে, সেইখানে তোমার যে লাইন, সেই লাইনের ভিতরে কস্ট কি, কস্ট হচ্ছে তোমার পুরো সকল ক্যালকুলেশন করার পরে তোমার যেই সামেশন সহ যে ভ্যালুটা আসে সেটাই হচ্ছে তোমার কস্ট। আর হচ্ছে লস কোনটা, লস লস হচ্ছে একটা সিঙ্গল ডেটা পয়েন্টের জন্য যেই লস, এটা হচ্ছে তোমার লস। তার মানে এই লিনিয়ার রিগ্রেশনের জন্য আমি লস বলবো কি ওয়াই আই মাইনাস ওয়াই আই হেড কি তোমার লস, আর কস্ট কি এইটা, তাই না? ডিফারেন্সটা বুঝতে পারছো? ওকে, তো আমরা যেখানে ছিলাম অ্যাকচুয়ালি এই যে ই ট্রান্সপোজ ডট ই, এইটা মানে যে এইটা, আমি এখানে আবার এটা প্রমাণস্বরূপ দেখাইছি, দেখো কেমন আকারে। অ্যাকচুয়ালি এই ওয়াই মাইনাস ওয়াই হ্যাট, এই ওয়াই মাইনাস ওয়াই হ্যাটকে যদি একটা ম্যাট্রিক্সের মতো চিন্তা করো, সকল লসগুলো কিনে যদি চিন্তা করো, তাহলে ওটা দেখতে কেমন, প্রথম ডেটা পয়েন্টের জন্য ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান হ্যাট, দ্বিতীয় ডেটা পয়েন্টের জন্য ওয়াই টু মাইনাস ওয়াই টু হ্যাট, এভাবে করতে করতে কি এন সংখ্যক ডেটা পয়েন্টের জন্য ওয়াই এন মাইনাস ওয়াই এন হ্যাট। এটা হচ্ছে তোমার ডেটা পয়েন্ট, প্রত্যেকটি ডেটা পয়েন্টের জন্য লস ফাংশনটাকে যদি আমি একটা একটা স্কেলার ভ্যালু হিসাবে একটা ম্যাট্রিক্সের ভিতরে বসাই। এবার এই জিনিসটা ট্রান্সপোজ দেখতে কেমন হবে, মানে এই জিনিসটা তো লম্বালম্বি, এই জিনিসটা তো আছে এমন মানে ভার্টিক্যাল ওয়েতে, এটা ট্রান্সপোজ কেমন হরাইজন্টাল হবে। আর এই হরাইজন্টাল হলে কি এইটার মাল্টিপ্লিকেশন ইন্টু এইটা প্লাস এইটার মাল্টিপ্লিকেশন ইন্টু এটা, এইটার মাল্টিপ্লিকেশন ইন্টু এটা, আলটিমেটলি কি আমার আলটিমেট যে কস্ট ফাংশন আসে সেটাই আসে না? মানে দেখো আমি এই জিনিসটাই বানাইছি, জাস্ট ঘুরায় বানাইতেছি, কারণ কি, কারণ হচ্ছে মানে আমি চাইতেছি কি যে আমি এখানে ম্যাট্রিক্স নিয়ে কাজ করব, এই কারণে জাস্ট আমি কস্ট ফাংশন আমরা যেটা আগে ডিরেক্ট ছিল ওইটাকেই জাস্ট আমি এইটা না ব্যবহার করে আমি কে আমি কি লিখব, ই ট্রান্সপোজ ই, যেখানে ই কি, ই মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটার ভিতরে আছে কি, ই মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটার ভিতরে আছে কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান হ্যাট, ওয়াই টু মাইনাস ওয়াই টু হ্যাট, এভাবে করতে করতে ওয়াই এন মাইনাস ওয়াই এন হ্যাট। এটাই তো আমি জাস্ট এই ম্যাট্রিক্স ফর্মে লিখতেছি কস্ট ফাংশনটা ডট এইটার ধরো সেম জিনিস, এই যে এইটাই আবার এইখানে জাস্ট এটা লিখলাম কেন, জাস্ট আমার ম্যাট্রিক্স লাগবে এই জন্যে, নাথিং এলস। আমি জানি একটু কষ্ট হইতেছে এক্ষেত্রে, একটু কনফিউজিং লাগতেছে, কারণ আমি এটা কনফিউজিং, আমি একটু ইচ্ছে করে কনফিউজিং না আর কি, শর্টকাটে শেষ করতে যাচ্ছি, কারণ এটা অত বেশি ডিটেলস বোঝার দরকার নেই, কারণ আমরা কনসেপ্ট তো বুঝছি যে অ্যাকচুয়ালি লিনিয়ার রিগ্রেশন কি। তো ট্রান্সপোজটা কোনটা করতেছে এটা কি আরেকটু? ট্রান্সপোজ কোনটা করতেছি, ধরো তোমার কাছে ম্যাট্রিক্স আছে এইটা, তোমার ম্যাট্রিক্স হচ্ছে এইটা, এইটা ট্রান্সপোজ করলে দেখতে কেমন হবে বলো তো? একটা লাইন হয়ে যাবে, একটা লাইন হয়ে যাবে না? হ্যাঁ। এই জিনিসটাই যদি তুমি করো, আচ্ছা এটা ভাবছি তোমরা বুঝবা, বুঝছো, এই কারণে আমি আর কি দেখাই নাই করে। ধরো ওয়াই টু মাইনাস ওয়াই টু হ্যাট, ধরো এমন আছে, এটার সাথে যদি ডট গুণন থাকে আবার সেম জিনিসটা জাস্ট ভার্টিক্যালে আছে, তাই না? ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান হ্যাট, ওয়াই টু মাইনাস ওয়াই টু হ্যাট, এমন করতে করতে তো এইটার আলটিমেটলি আউটপুট আসবে কি বলো তো, এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা। তো এই সেম জিনিস যদি আমি আবার সেমভাবে লিখতে পারি না, আই ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত ওয়াই আই মাইনাস ওয়াই আই হ্যাটের
হ্যাঁ হোল হ্যাঁ স্কোয়ার। সামেশনটা হ্যাঁ তো সেম জিনিস হইলো না? জি তো আমাদের গতকালকের ছিল, আমাদের যেহেতু লিনিয়ার রিগ্রেশন আমরা দেখছি কস্ট ফাংশন এইটা, তো আমি জাস্ট এইটাকে এইভাবে না লিখে জাস্ট এইভাবে লিখছি। কারণ কি? কারণ আমার ম্যাট্রিক্স দরকার, বুঝছো? এখন তো ক্লিয়ার, যতটুকু কনফিউজ হয়েছিল। জি ভাই তো যদি কনফিউশন ক্লিয়ার থাকে, সেই ক্ষেত্রে এবার একটু চিন্তা করো তো, আমি যদি লিখতে পারি যে আমাদের কস্ট ফাংশন হচ্ছে এটা, এটাকে ভাঙায় আমি এইভাবে লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই হ্যাড ট্রান্সপোজ এটা। এখন এই ট্রান্সপোজ মানে কি? এই ট্রান্সপোজ আমি নর্মাল যদি ট্রান্সপোজ এটা না জানো একটু দেখা নিও ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এই ট্রান্সপোজ এইটার ক্ষেত্রে চলে আসবে ওয়াইটি, এটার ক্ষেত্রে চলে আসলো, তারপরে জাস্ট নর্মাল গুণ টুন করছি। কিন্তু এখানে দেখো হুট করে এক্স বিটা আসলো কোত্থেকে? এই যে আমরা একটু আগে বের করছি না, ওয়াই হ্যাট মানে কি? এক্স বিটা করছি না একটু আগে? না দেখলাম ওয়াই হ্যাট কীভাবে এক্স বিটা হলো, এই জি যে জিনিসটা। তো জাস্ট ওয়াই হেটের রিপ্লেসমেন্টে কি বসাইছি? এক্স বিটা বসাই দিছি। আর ওয়াইকে তো রিপ্লেস করতে পারবো না, ওয়াই তো হচ্ছে ওয়াই। তো তারপরে কি করছি? নর্মালি গুণ টোন করছে, গুণ করার পরে দেখবা যে ই ইকুয়ালস টু এইটা এইটা এই পর্যন্ত আসে, যে আমাদের কস্ট ফাংশনটা অ্যাকচুয়ালি এমন। যেমন এখন তোমরা বলতে পারো যে ভাই আসলে কি করতেছি, পুরো গতকালকের সাথে একটু ম্যাচ করাই, একটু ভেবে দেখো। আমাদের গতকালকে যেমন কস্ট ফাংশন এটা আসার পরে আমি ওইখান থেকে কি করছিলাম? বি এর জন্যে, যখন যদি আমি বি এর জন্য বের করতে চাই তখন আমি কি করছি? যে ওয়াই হ্যাট ইকুয়ালস টু এইটাকে আমি বি এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে কি করছিলাম? জিরো ধরে কাজ জিরো করছিলাম না, হ্যাঁ মিনিমাম ভ্যালু পাওয়ার জন্য। তো ওইখানে আমি কি ওয়াই আই মাইনাস ওয়াই আই হ্যাট রাখছিলাম? না, আমি কি ওয়াই হ্যাটকে কি আমি কিসে কনভার্ট করে নিয়েছিলাম? ওয়াই আই মাইনাস এম এক্স আই প্লাস বিতে কনভার্ট করে নিয়েছিলাম না? এম এক্স আই হ্যাঁ মাইনাস বি, সরি, এম এক্স আই মাইনাস বিতে কনভার্ট করে নিয়েছিলাম না? তো জি আমি এখানে সেম জিনিসটাই করতেছি, আমি এখানে সেম জিনিসটাই করতেছি। যেহেতু আমার এই ক্যালকুলেশনের পরে আসছে এটা, এখানে আমি কি করব এখন? এইটারে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু জিরো ধরে ক্যালকুলেশন করে করতে 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 দেখবা এক সময় চলে আসবে কি? বিটা ইকুয়ালস টু এক্স ট্রান্সপোজ ডট, এখানে কিন্তু ডট গুণন, বুঝছো? ডট হ্যাঁ এক্স এই পুরোটার ইনভার্স ইনটু, বা ডট প্রোডাক্ট মানে অথবা না, ডট প্রোডাক্ট হচ্ছে আবার কোনটা? এই এক্সের ট্রান্সপোজ ডট প্রোডাক্ট অফ ওয়াই। এখন এই এক্স কি ওয়াই কি? এই এক্স কি বলো তো? তোমার ইনপুটের ম্যাট্রিক্স, এই এক্স হচ্ছে তোমার ইনপুটের ম্যাট্রিক্স। আর আর আছে কি এখানে? দেখো আর আছে হচ্ছে ওয়াই। ওয়াই কি? আউটপুটের ম্যাট্রিক্স, যেটা তোমার ডেটা সেটে আছে, যেটা তোমার ট্রেনিংয়ে আছে। বিষয়টা কি বুঝছো কিনা? ধরো তুমি ট্রেনিংয়ের ক্ষেত্রে ধরো এই 10টা রাখছো, এইটা হচ্ছে তোমার এই যে এই 20টা যে রাখছি, এই 20টার ক্ষেত্রে এতটুকু হচ্ছে তোমার এক্স এর ম্যাট্রিক্স, আর এতটুকু হচ্ছে তোমার ওয়াই এর ম্যাট্রিক্স। তার মানে তুমি যদি একটা ডেটা সেট এই লিনিয়ার রিগ্রেশনে দাও, এই যে লিনিয়ার রিগ্রেশন ক্লাস যে ইম্পোর্ট করছো, ইম্পোর্ট করে যে কাজ করছো, ও কি করে? ও সিম্পলি কাজটা করে কি? ও বিটা বের করে কি হবে? এই যে ইনপুট ফিচারগুলো আছে, এই ইনপুট ফিচারটাকে এক্স একটা ম্যাট্রিক্সে রাখে, সেই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে আবার সেই ম্যাট্রিক্সকে ডট গুণন করে, করে ইনভার্স করে আবার এই ক্যালকুলেশনটা কমপ্লিট করে। বুঝছো বিটা কীভাবে পায়? আমাদের যেহেতু প্রেডিকশন করতে লাগতেছিল কি? আমাদের প্রেডিকশন করতে লাগতেছিল শুধুমাত্র বিটা, এটা তো ইউজার দিয়েই দিবে। তো এই বিটা আবার আমরা বের করলাম কীভাবে? এই বিটা আমরা বের করতে পারবো সিম্পলি এই ফর্মুলার মাধ্যমে, যে বিটা ইকুয়ালস টু এক্স ট্রান্সপোজ ইন্টু এক্স ইনভার্স ইন্টু এক্স ট্রান্সপোজ ইন্টু ওয়াই। এখন এইটাকে আমি ভেঙে ভেঙে দেখাই নাই, এই পিকচার আমি দিয়ে দিব না, কোনো জায়গায় না বুঝলে পরে আমাকে জানাও, পরের দিন দেখায় দিব না, বা ফাঁকে একদিন দেখায় দিব না, সমস্যা নেই। কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যদি এটা থাকে, তাহলে দেখো এই ম্যাথমেটিক্যালটাকে এই ম্যাথমেটিক্সে কনভার্ট কি করতে পারবা না? কি মনে হয়? মানে নামপাই যদি দেখা থাকো একটু, তাহলে কি মনে হয় যে এটা কি করা পসিবল না? এটা কিন্তু আরও ইজি ক্যালকুলেশন, এটা এমন কিছুই না, নামপাইয়ের ভিতরেই সব থাকে। যেমন আমি এখানে করছি, আমি করাটাই দেখাই, এখন নিজে নিজে না করি, এত নর্মাল প্রোগ্রামিং আর কি। দেখো সেম আমাদের জিওবি রিগ্রেশন আমরা বানাইলাম, ধরো বানানোর পরে বিটা কি? বিটা হচ্ছে জাস্ট ওই যে বিটা জিরো,
আর কোএফিসিয়েন্ট আমাদের এই কোএফিসিয়েন্টের মধ্যে থাকবে কি বিটা 1 থেকে বিটা n পর্যন্ত। এখন এখানে আমি দিলাম কি, আমি ফিটের ভিতরে দিলাম হচ্ছে এক্স ট্রেন আর ওয়াই ট্রেন অ্যাজ অলওয়েজ দিলাম। দেওয়ার পরে কি করলাম, এক্স ট্রেনের ভিতরে প্রথম কলামে 1 ইনসার্ট করছি। কারণ কি বলতো, কারণ ওই যে আমরা ক্যালকুলেশনে দেখছিলাম না, আমরা ক্যালকুলেশনে দেখছিলাম কি যে এখানে একটা 1 লাগে এক্সট্রা, তাই না? এই 1টা রাখার জন্য আর কি, বেসিক্যালি এই 1টা রাখলাম। এরপরে আমি বিটা মানে বিটা 0 কিভাবে বের করলাম, মানে বিটা 0 অ্যাকচুয়ালি কিছুই না, মানে সকল বিটা একসাথে কিভাবে বের করলাম, এই যে দেখো কি করছি, দেখো এক্স ট্রান্সপোজ ডট ডট প্রোডাক্ট কার সাথে, এক্স এর সাথে, এক্স ট্রান্সপোজ ডট এক্স, এতটুকু হচ্ছে এইটা। এটাকে ইনভার্স করছি এই যে এনপি ডট লাইন অ্যালাইন ইনভার্স, এটা দিয়ে আমি কি করলাম, এক্স ট্রান্সপোজ ডট এক্স এর ইনভার্স বের করলাম। এইটার সাথে আবার কি করলাম, ডট প্রোডাক্ট করলাম কার, এই যে এক্স ট্রান্সপোজ ডট ওয়াই এর যেই ডট প্রোডাক্ট আছে এইটার সাথে। বুঝছো ক্যালকুলেশন নাকি আমি করে দেখাবো? অনেস্ট বলো, সমস্যা নাই, আমি তাহলে কোড করে দেখাই। না ভাই বুঝতে না ভাই বুঝছি। এটা নর্মাল জিনিস মনে করো, জাস্ট করলে কি হবে। এরপর আমি ইন্টারসেপ্টের মধ্যে কি রাখছি, বিটা 0 ভ্যালুটা রাখছি, আর 1 থেকে সবগুলোকে কি করছি, কোএফিসিয়েন্টে রাখছি, যেটা নর্মালি থাকে। আমরা এখানে দেখলাম না যে ওই মডেল যে করে, মডেল প্রেডিকশনের ক্ষেত্রে কি করে, কোএফিসিয়েন্টের ভিতরে ওর ইন্টারসেপ্ট বাদে বাকিগুলো থাকে, আর মডেল ডট ইন্টারসেপ্টের ভিতরে ইন্টারসেপ্টের ভ্যালু থাকে। তো আমি তো এখানে বিটা একটা ভ্যালু, একটা আমি যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখলাম, এখানে তো একটা বিটার ভিতরেই b0 থেকে একদম bn পর্যন্ত চলে আসবে। তো b0কে আলাদা করার জন্য জাস্ট আমি কি করছি, সেলফ ডট ইন্টারসেপ্টের ভিতরে বিটার 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা রাখছি, আর 1 থেকে বাকিটুকু কোএফের ভিতরে রাখছি। এরপরে প্রেডিকশনে কি করছি, সিম্পল জিনিস, ওই যে এক্স বিটা করে দিছি জাস্ট, বুঝছো? এখন এই জিনিসটাই তোমরা, আমি কোড শেয়ার করে দিব না, নিজে নিজে এটা কইরো। এখন আমি এটা তো জলদি কেন দেখালাম, কারণ আমরা লিনিয়ার রিগ্রেশন কনসেপ্ট বুঝে গেছি, গতকালকে নিয়ে বিশদ আলোচনা করছি। এইখানে জাস্ট কি চেঞ্জ, হালকা চেঞ্জ, জাস্ট ফর্মুলেশনে কিছু চেঞ্জ আসে। এখন আমি যে ফর্মুলেশনে যে চেঞ্জটা দেখালাম, বা ফর্মুলেশন যে বলতেছি, এই ফর্মুলেশনটা আমি বলছি কি যে লিনিয়ার রিগ্রেশন আমরা যে করি, এটা অ্যাকচুয়ালি দুইভাবে করা যায়। একটা হচ্ছে ওএলএস মেথড, ওএলএস মানে অর্ডিনারি লিস্ট স্কোয়ার, মানে আমরা যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন করি, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন আমরা কেমন দেখলাম, যে সিম্পল লিনিয়ার রিগ্রেশনের জন্য দেখলাম আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের জন্য দেখলাম। এখন তুমি বলতে পারো যে ভাই অ্যাকচুয়ালি আমি তো লিনিয়ার রিগ্রেশন ক্লাস ইম্পোর্ট করে কাজ করছি, ওইখানে তো আমি ওকে বলেও দিই নাই যে আমার কয়টা আছে, ওর কি ফর্মুলেশনও চেঞ্জ হয় না? অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না। তুমি কি এই ফর্মুলা দিয়ে চাইলে একটার জন্যও করতে পারো না? একটা ইনপুট কলামের পারার তো জন্যও তো কথা। অবশ্যই হবে, দুইটার জন্য হলে, তিনটার জন্য হলে, একটার জন্য হবে, একটা বুঝছো? জন্য হবে। তো বিষয়টা হচ্ছে ও ম্যাথমেটিক্যালি করে। এখন ম্যাথমেটিক্যালি করলে তাহলে আরেকটা মেথড যে আছে সেটা কি, আরেকটা মেথড হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করে করব, অর্থাৎ অপটিমাইজ করে করব। আমরা কোনো ডিরেক্ট এমন ম্যাথমেটিক্যাল ফর্মুলা অ্যাপ্লাই করব না। ম্যাথমেটিক্যাল অ্যাপ্লাই ফর্মুলা না করা মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা অ্যাপ্লাই করব, কিন্তু আমরা এখানে যাচ্ছি কেন, যদি আমাদের এইখানেই পসিবল হয়। মেইন প্রশ্ন কিন্তু এইখানে, দেখো আমরা কেন যাব, আমাদের যেহেতু সব এই ক্ষেত্রেই হইতেছে, সিঙ্গেল হইলো মাল্টিপল হইলো, এখন তো দুনিয়ার এমন কোনো ডেটা সেট নাই যেখানে আমি লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করতে চাই, এই ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে কাজ হবে না। অবভিয়াসলি হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কাজ হবে। কিন্তু একটা ছোট্টখাটো একটা সমস্যা আছে। সমস্যাটা কি, যে আমি এটা বের করে রাখছি। তুমি যদি কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি দেখো, ঠিক আছে, ওইখানে দেখবা ম্যাট্রিক্সের যে ইনভার্স, ঠিক আছে, যে একটা ডট ম্যাট্রিক্স করার পরে এন ইন্টু এন ম্যাট্রিক্সে যদি আমি ইনভার্স করি, সেইটার কমপ্লেক্সিটি দাঁড়ায় কত, এন কিউব। মানে তোমার একটা রিয়েল লাইফের ডেটা সেটে যদি ইনপুট কলাম থাকে 1000টা, ধরো থাকতেই পারে, অনেক ফ্যাক্টর থাকতে পারে একটা বিষয়ে, সেই ক্ষেত্রে এটা কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি কত হবে বলো তো? এটা কি 12 3টা? এত হবে না? হ্যাঁ তার মানে তোমার ইনপুট কলাম যদি কম সংখ্যক থাকে, ধরো
12-14টা আছে, মানে কম সংখ্যক আছে, তখন তুমি কি করবা? তখন তুমি অবভিয়াসলি ম্যাথমেটিক্যালি যাবা, অর্থাৎ ওএলএসেই যাবা, যেখানে তোমার যে লিনিয়ার রিগ্রেশন ক্লাস ইউজ করে, লিনিয়ার রিগ্রেশন যে ক্লাস ইম্পোর্ট করে ও কিন্তু সবসময় ম্যাথমেটিক্যালি করে, ও কিন্তু অপটিমাইজেশনের দিকে যায় না, এটাই করে। কিন্তু যখন ইনপুট ফিচার অনেক বেশি হবে তখন আমাদের কি করতে হবে? তখন আমরা এইটা কোনোভাবেই করতে পারবো না। কারণ দেখো, ধরো তুমি রান দিছো, রান দেওয়ার পরে 2 দিন লাগলো তোমার, যেহেতু কিউব হইতেছে, বুঝতেছো তো কিউবের পাওয়ারটা ঠিক কতটুকু, মানে তোমার 1000টা থাকলে এখানে 3টা জিরো থাকলে 9টা জিরো হয়ে যায়, তাই না? এত পরিমাণ কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি হয়ে যায়। তো এটা অনেক ক্ষেত্রেই ধরো আউটপুটই আসবে না, এটাই স্বাভাবিক, আউটপুটই নাও আসতে পারে এত পরিমাণ কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি হলে। তো এই ক্ষেত্রে আমরা কিসের দিকে মুভ করি? আমরা মুভ করি হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের দিকে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি? গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে একটা, দেখি এখানে, আচ্ছা দেখেই পড়ি, সমস্যা নাই। গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইজ অ্যান optimization algorithm for finding a local minimum of a differentiable function। অর্থাৎ আমার যদি একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, ডিফারেন্সিয়েবল গত ইসে মনে হয় বলছিলাম যে মড ডিফারেন্সিয়েবল না সব ক্ষেত্রে, কিন্তু আমাদের যে কস্ট ফাংশন ছিল y ইকুয়ালস টু, মানে y হ্যাট ইকুয়ালস টু কি ছিল, যে সামেশন অফ 1 থেকে n পর্যন্ত yi মাইনাস yi হ্যাটের হোল স্কোয়ার, এইটা কি ডিফারেন্সিয়েবল ছিল না? জি ভাই। কারণ কি, স্কোয়ারের ফাংশন কি এমন প্যারাবোলিক হয়, প্যারাবোলিক তো সব ক্ষেত্রে ডিফারেন্সিয়েবল, তাই না? এটা তো গত সেশনে বলছিলাম। তো বলছে কি, যদি একটা ডিফারেন্সিয়েবল ফাংশন হয় সেইখানে আমরা লোকাল মিনিমাম, গ্লোবাল মিনিমাম বলতেছি একটু পরে, কিন্তু আপাতত ধরো মিনিমাম আমার, এটা হচ্ছে এমন একটা অপটিমাইজেশন অ্যালগরিদম যেটা যদি এটা যে কোনো ডিফারেন্সিয়েবল ফাংশনের ক্ষেত্রে কি হবে, আমার মিনিমাম ভ্যালু বের করে দেবে। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ায় দেখো, ধরো সিম্পলের জন্য চিন্তা করলে বুঝতেই যাবে, এখানে সিম্পলের জন্যই ভাবি, ধরো এখানে আওয়ার্স আছে আর এখানে স্কোর্স আছে। এখন মিনিমাম ভ্যালুকে আমরা তো জানি যে এখানে যদি সূত্র হয় ধরো এম এক্স প্লাস বি, ধরো এম এক্স প্লাস বি আছে। এখন এম কি, এম হচ্ছে এমন রোটেশনের জন্য দায়ী, আর বি কি এমন উপর নিচের জন্য দায়ী। তো আলটিমেটলি আমার লাইন তো হতে পারে এমন, ধরো এমন আমাদের বেস্ট ফিট লাইন হচ্ছে এমন। এখন এই জিনিসটা কি ডিপেন্ড করে এম আর বি এর উপরেই। আর আমরা আগে কি দেখছি যে আমাদের লস ফাংশনটা ডিপেন্ড করে কি এমন আকারে না, মানে আমাদের জি ভাই। কস্ট ভার্সেস এম, কস্ট ভার্সেস বি, বা এই দুটোকে যদি একসাথে চিন্তা করো তাহলে কেমন হবে? তাহলেও কি এমন হবে না লস ফাংশনটা? তো এমন হওয়ার মানে কি, এটা ডিফারেন্সিয়েবল ফাংশন। আর এইখানের আমি কি পাইতে চাই? জাস্ট আমি পাইতে চাই কি, এম অ্যান্ড বি এর মিনিমাম ভ্যালু। আমি পাইতে চাই কি, এম অ্যান্ড বি এর এমন একটা ভ্যালু যেটার জন্য লস ফাংশন মিনিমাম হয়। এখন এম আর বি না ভেবে তুমি যদি এখন ভাবো বিটা ওয়ান, বিটা জিরো, একই তো জিনিস, আমি জাস্ট টার্ম ডিফারেন্ট করতেছি। আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের জন্য কি ভাবতে পারো, যে বিটা জিরো থেকে ডট 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 বিটা এন পর্যন্ত। তো প্রত্যেকটা কি বলে কোএফিসিয়েন্টের আমি এমন একটা ভ্যালু চাই যেটা আমাকে কি করবে, আমাকে মিনিমাম ভ্যালুটা দিবে। তো আমি এইটার জন্য যে অপটিমাইজেশন অ্যালগরিদম সেটার নামই হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এবার এখানে লোকাল মিনিমাম আর গ্লোবাল মিনিমার ভিতরে একটু পার্থক্যটা বলি, সমস্যা নেই, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস বলা যায়, এটা মেশিন লার্নিং ডিপ লার্নিং সব ক্ষেত্রেই পাবা। দেখি সার্চ দেই লোকাল মিনিমা এন্ড গ্লোবাল মিনিমা। ওকে, এটাই দেখি। ধরো এমন একটা ফাংশন আছে, ঠিক আছে, এমন একটা ফাংশন আছে। এখন তুমি কি করলা, গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি একটা অপটিমাইজেশন অ্যালগরিদম যেটা তোমাকে কি দেয়, ধরো তুমি এই জায়গায় আসো, তুমি আসো হচ্ছে এই জায়গায়, ও তোমাকে কি করবে, এই মিনিমাম ভ্যালুতে নিয়ে যাবে। এটাই ওর প্রতিশ্রুতি ছিল না, যে মিনিমাম ভ্যালু দিবে। এখন ধরো তুমি শুরু করছো এইখান থেকে, ও
ও তোমাকে নিবে কোথায় বলো তো? এইখানে নিবে না? এইখানে থাকলে নিবে কোথায়? জি ভাই। এইখানে নিবে। জি কিন্তু হ্যাঁ। অ্যাকচুয়ালি সব থেকে মিনিমাম ভ্যালু কোথায় ছিল বলো? এই জায়গায় ছিল না? হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি ও তোমাকে ওই জায়গায় কখনোই নিবে না, ও তোমাকে সবসময় এই জায়গা থেকে এই জায়গায় নিবে। কিন্তু তুমি যদি এইখান থেকে শুরু করতে পারতা, তাহলে তুমি এইখানে চলে যেতে পারতা। তো এই পিকচারটার জন্যে লোকাল মিনিমা হচ্ছে এইটা, এইটা, আর গ্লোবাল মিনিমা হচ্ছে এইটা। বুঝছো তো? মানে লোকাল এরিয়ার মিনিমাম হচ্ছে ও, আর গ্লোবাল এরিয়ার জন্য মিনিমাম হচ্ছে ও। তো ও তো মানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের বৈশিষ্ট্য কি? ও গ্লোবাল টোবাল এত আইডেন্টিফিকেশন করে না, ও হচ্ছে যেখান থেকে শুরু করে ওইখান থেকে কিসে নিয়ে যায়, তোমাকে মিনিমাম ভ্যালুটাতে নিয়ে যায়। বুঝছো বিষয়টা? হ্যাঁ। জি ভাই বুঝতে তো পারছি। আমাদের অ্যালগোরিদমে আমাদের লিনিয়ার রিগ্রেশনের জন্য আমাদের যে কস্ট ফাংশন, সেইখানে তো আর এই লোকাল গ্লোবালের কোনো ঝামেলা কি আছে? নাই। কারণ কি, আমাদের লস ফাংশনটা দেখতে কি এমন না, এমন ইউ শেপ বা প্যারাবোলিক শেপের না? হ্যাঁ তো এইখানে আসে আমার আরও একটা টার্ম আছে যেটা অনেক পপুলার, সেটা হচ্ছে কনভেক্স অ্যান্ড নন কনভেক্স। কনভেক্স ফাংশন কোনটা, নন কনভেক্স ফাংশন কোনটা? কনভেক্স হচ্ছে এই যে যেটা তুমি দেখতেছো, এটা হচ্ছে কনভেক্স, বুঝছো? আর নন কনভেক্স কোনটা? এই শেপ বাদে অন্যান্য সকল শেপই নন কনভেক্স বলতে পারো। অর্থাৎ কনভেক্স কি, যেখানে তোমার শেপটা প্যারাবোলিক থাকবে এবং মিনিমাম থাকবে একটা, সেটা হচ্ছে কনভেক্স। আর আদার দেন কনভেক্স সকল ফাংশন নেই নন কনভেক্স। এই টার্মিনোলজিটা কেন আসে? কারণ সবসময় মনে রাখবা, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করে যদি তুমি ভালো রেজাল্ট পেতে চাও, তোমার ফাংশন কি হতে হবে? কনভেক্স ফাংশন হতে হবে। যেহেতু আমাদের আমাদের এই ফাংশনের এটা ডিপেন্ড করে কার উপরে? আমাদের ডেটা সেটের উপরে, তাই না? আমাদের ডেটা সেটটা যদি সর্ট অফ লিনিয়ার হয়, সর্ট অফ লিনিয়ার হয়, আমি তখন সেখানে কি অ্যাপ্লাই করি? লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করি। আর লিনিয়ার রিগ্রেশনের কস্ট ফাংশন আমরা দেখছি কি? আমরা দেখছি কি? কনভেক্স না? কানেক্ট করতে পারতেছো এখন কোথা থেকে আসলো? জি মানে জি আমরা যে বলতেছি অ্যাপ্লাই করব গ্রেডিয়েন্ট ডিসেন্ট, কেন করব এই জিনিসটা আমি কিন্তু একদম ক্লিয়ার করে দিলাম যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ডিপেন্ড করে না তুমি লিনিয়ার রিগ্রেশন করতেছো নাকি কোন রিগ্রেশন করতেছো। গ্রেডিয়েন্ট ডিসেন্ট বানানো হয় না লিনিয়ার রিগ্রেশনের জন্য। গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইটস সেলফ একটা অপটিমাইজেশন অ্যালগরিদম, যেটার কাজ কি? যেটার কাজ হচ্ছে একটা ফাংশন, একটা ডিফারেন্সিয়েবল ফাংশনের ভিতরে লোকাল মিনিমাম ভ্যালুটা খুঁজে বের করা। এখন ও তোমাকে কখন অপটিমাল রেজাল্ট দিবে? তোমার ফাংশনটা যদি কনভেক্স ফাংশন হয়। এখন তোমার, আমি দেখলাম কি, আমার যেহেতু লিনিয়ার রিগ্রেশনের ফাংশনটা কনভেক্স, আর আমি যেহেতু চাই মিনিমাম ভ্যালু, সেই ক্ষেত্রে আমি এখন কি করতে পারি? সেই ক্ষেত্রে আমি এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করতে পারি। বিষয়টা বুঝছো কেন গ্রেডিয়েন্ট ডিসেন্ট এবং কেন আমরা এটাই চুজ করলাম? জি এটা ক্লিয়ার না থাকলে বলতে পারো, সমস্যা নেই, আমি আবার বলি। ভাই, এইখানে কনভেক্সটা কিভাবে আমরা করছি? কনভেক্সটা কিভাবে করছি? হ্যাঁ কনভেক্সটা ডিপেন্ড করে তোমার লস ফাংশনের উপরে। তোমার লস ফাংশন কি? ওয়াই মাইনাস ওয়াই হ্যাটের হোল স্কোয়ার সামেশন। এখন তুমি ভেবে দেখো, এই যে আমি কনভেক্স ফাংশন বলতেছি, এটা তো কি তোমার কস্ট ফাংশন ছিল? তুমি যদি চিন্তা করো যে অ্যাকচুয়ালি এই জিনিসটা থেকে গ্রাফে এই জিনিসটা কীভাবে আসলো, তোমার চিন্তা তো এই জায়গায় নাকি? মানে এটাকে আমরা কীভাবে ইমাজিন করবো ভাই, যে এটাই মানে হচ্ছে এটা? তুমি চিন্তা করবা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার কি একটা প্যারাবোলিক ফাংশন না? স্কোয়ারের ফাংশন হ্যাঁ কেমন হয় বলো তো? তুমি যদি -5 দাও, তাহলে কি হবে? -25। হ্যাঁ -4 দিলে কি হবে? -16। এমনভাবে মাইনাস, মানে 0 দিলে ধরো আসলো 0, তারপরে এমন 1 এর জন্য 1, তারপরে ধরো 2 এর জন্য 4, 9, এভাবে করলে কি এটাকে তুমি, তারপর যদি তুমি যদি দাগ দাও, তাহলে এটা দেখতে কেমন হবে? এমন হবে না? হ্যাঁ। যেটা যেখানে কি একটা মিনিমাম ভ্যালু লাই করে। আর এই ফাংশনটাই হচ্ছে কনভেক্স ফাংশন। এটা বুঝছি? তো আমি বলতেছিলাম যে এটা তো একটা ভেরিয়েবল থাকলে হতো, কিন্তু আমার তো ভেরিয়েবল মানে কলাম অনেকগুলা কলাম অনেকগুলা অনেকগুলো থাকুক, কিন্তু এই ক্ষেত্রে তো তুমি 3D তে তো তুমি চিন্তা করতে পারছো না। বিষয়টা হচ্ছে ধরো এই যে এই পিকচারটা, এটা যেমন না, এইটা না, ধরো মাল্টিপল ফিচারের জন্য তুমি 3 ডাইমেনশনের জন্য ধরো এমন তোমার ফাংশনটা, কনভেক্স ফাংশনটা হবে এমন। বুঝছো এখন বিষয়টা? 3Dর জন্য কেমন হবে? এখানে কি মিনিমাম একটা ভ্যালুই লাই করে না? আমরা তো সেই ভ্যালুটা চাই।
4D এর জন্য নাকি, এখন 4D তো তোমাকে পিকচারে দেখাইতে পারবো না বুঝছো, 3D এর জন্যই ম্যাক্সিমাম দেখো। ও একেবারে নিচের মাথা এটা হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে। আমরা ওই ভ্যালুটা চাই। আর ওই ভ্যালুটার কি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট কোনো ফাংশন যদি কনভেক্স থাকে সেই ক্ষেত্রে আমরা কনভেক্স ফাংশন দেখলেই আমরা সেখানে মিনিমাম ভ্যালু পাওয়ার জন্য কি করব, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করব, যেহেতু গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি করে, ডিফারেন্সিয়েবল ফাংশনের লোকাল মিনিমাম আমাকে আউটপুট হিসাবে দেয়। বুঝছো এখন? হ্যাঁ। ওকে, তো একটু ব্রেক নাও, ব্রেক নিয়ে একটু ভাবো যে অ্যাকচুয়ালি বলি, ধরো এই যে বাইরে এই যে বললাম না গ্রেডিয়েন্ট ডিসেন্ট টার্মটা, এটা হয়তো তোমাদের কাছে নতুন, কিন্তু বিলিভ মি মানে এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট শব্দটা তুমি মেশিন লার্নিং, ডিপ লার্নিং যেখানেই যাবা সব জায়গায় দেখবা যে ভাই ওর ওয়েট একটু অন্যরকম, মানে ও কত কিছু যে অনেক ইজিলি সলভ করে দেয় চিন্তাও করতে পারবে না। তো আমরা একটা কাজ করি, আমরা আসলে ব্রেকটা নিব হচ্ছে 4 মিনিটের একটা ব্রেক নিব, বুঝছো?